ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আজ থেকে আমরা দ্য বেঙ্গল এক্সাম এই ইউটিউব চ্যানেলে একটা নতুন সিরিজ কিন্তু স্টার্ট করছি। ওকে, দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাস 1। ওকে, একদম প্রথম ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে। মূলত সামনে জানছো যে ডাব্লিউবিপির একটা বড় ভ্যাকান্সি কিন্তু আউট হয়েছে। ওকে, ডাব্লিউবিপির একটা বড় ভ্যাকান্সি আউট হয়েছে। তো সেই ডাব্লিউবিপির সাথে এই যে দেখো, ডাব্লিউবিপির সাথে সাথে কেপি, ওকে, পিএসসির বিভিন্ন পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই ইত্যাদি, এই সমস্ত পরীক্ষাতে যাতে তোমাদের অনেকটা কাজে লাগতে পারে সেরকম বাছাই করা হুবহু কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আমরা এসেছি। ওকে, তো আমাদের এই যে সিরিজটা স্টার্ট হচ্ছে, ওকে, তো এই সিরিজের মধ্যে আমাদের কি কি করানো হবে? তো মূলত প্রথমে এই যে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের যত জিকের প্রশ্ন এসেছে সমস্ত জিকে প্রশ্ন করানো হবে, তার সাথে ডিটেল অ্যানালাইসিস কিন্তু করানো হবে। ওকে, দেখতে পাচ্ছ 10 বছরের প্রিভিয়াস যত কোয়েশ্চেন আছে সমস্ত প্রশ্ন কিন্তু আস্তে আস্তে করানো হবে এই প্লেলিস্টের মধ্যে। আজকে থেকে শুরু হচ্ছে, আজকে হচ্ছে আমাদের ক্লাস 1। ঠিক আছে, এই ক্লাসেই তোমাদের ডাব্লিউবিপি কেপি সমস্ত কিছু কভার করানো হবে এবং ডাব্লিউবিপির এক্সামের জন্য এরকম বলতে পারো শুধুমাত্র প্রতি বিষয় থেকে হিস্টোরি থেকে 1000 প্লাস, জিওগ্রাফি থেকে 1000 প্লাস, ওকে, পলিটি থেকে 1000 প্লাস, ওকে, ইকোনমিক্স থেকে 1000 প্লাস, এরকমভাবে প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের করানো হবে। তাই তোমাদের সকলকে বলবো, যারা যারা দ্য বেঙ্গল এক্সাম এই ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, একবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও। প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আসবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। ওকে, তো আজকে সিরিজটা দেখো এবং কেমন লাগছে সেটা বলবে। ঠিক আছে, আজকে আমরা 25 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এখানে অ্যানালাইসিস করব। 25 এর মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টের মধ্যে জানাবে। আচ্ছা, আরেকটা কথা, যারা যারা চ্যানেলটা আজকে প্রথম দেখলে বা আজকে প্রথম এই ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই দেখো দ্য বেঙ্গল এক্সাম বলে ইউটিউবে সার্চ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও। তারপর এখান থেকে প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে এটার জন্য আলাদা একটা প্লেলিস্ট দেওয়া থাকবে প্রিভিয়াস ইয়ার জিকে বলে। তো সেখানে টাচ করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, প্রিভিয়াস সমস্ত পরীক্ষার ডাব্লিউবিপি পিএসসি দ্বারা নেওয়া সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে কিন্তু করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছেও একটু এটাকে শেয়ার করে দিও। ওকে, একটু এই ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। ওকে, আর কমেন্টে জানিও কেমন লাগছে বা এরকম আরও প্রশ্ন উত্তর তোমরা চাও কিনা। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা, আমাদের অ্যাপের মধ্যে কিন্তু এই যে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপের মধ্যে ডাব্লিউবিপি কেপি পিএসসি ইত্যাদি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু ব্যাচ চালু হয়েছে। আমাদের পুলিশের ব্যাচ চালু হয়েছে ডাব্লিউবিপি প্লাস কেপি, ওকে, ক্লার্কশিপ কম্বো ব্যাচ একটা, যেটা নাম দেওয়া হয়েছে সংগ্রামী ব্যাচ। ওকে, তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই ব্যাচটাতে এনরোল করতে পারো। তোমাদেরকে বলবো ব্যাচটায় এনরোল করে নাও। এই ব্যাচের মধ্যে কি কি পাবে তোমরা একটু একটু এদিকে দেখো। এই ব্যাচের মধ্যে সমস্ত যে ক্লাসগুলো হবে সেখানে জিকে থেকে শুরু করে জিকে ম্যাথ, ওকে, জিকে ম্যাথ, রিজনিং, ওকে, এই সমস্ত ক্লাস, ইংলিশ, যা কিছু হবে সমস্ত ক্লাসগুলো কিন্তু হবে সিলেবাস ভিত্তিক এবং টপিক ভিত্তিক। শুধুমাত্র যে এমসিকিউ করিয়ে ছেড়ে দেওয়া হবে এমন কিন্তু নয়, প্রতিটা চ্যাপ্টারের ডিটেলসে কিন্তু, বিশেষ করে আমি জিকের কথা বলছি, প্রতিটা চ্যাপ্টারে ডিটেলসে জিকে করানো হবে। ওকে, ধরে নাও সিন্ধু সভ্যতা করছো, তো সিন্ধু সভ্যতা ডিটেলসে আগে তোমাদের পড়ানো হবে এবং সেই সিন্ধু সভ্যতার উপর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় কি কি এমসিকিউ রয়েছে মোটামুটি সেখান থেকে 50 থেকে 100টা করে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করা হবে। ওকে, তার সাথে মক টেস্ট তোমরা পাবে। ওকে, দেখো টপ কোয়ালিটির পিডিএফ নোট পাবে, যেগুলো তোমরা খাতাতে নোট করতে পারো বা ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো। ওকে, ক্লাস যদি কখনো দেখতে না পারো তাহলে রেকর্ড ক্লাসের সুবিধা পাবে। ওকে, লাইভ ক্লাস তো হবেই আমাদের অ্যাপের মধ্যে, লাইভ প্লাস রেকর্ড ক্লাস হবে। ওকে, লাইভ প্লাস রেকর্ড ক্লাস হবে। ওকে, দেখো লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তো চলবেই, আর এবং বিষয়ভিত্তিক মক টেস্ট কিন্তু নেওয়া হবে এবং মক টেস্টে সর্বোচ্চ স্কোর যারা করবে তাদের নামও কিন্তু প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে। ঠিক আছে, এই ব্যাচটার মধ্যে তুমি যদি অ্যাডমিশন নাও
এই ব্যাচটার ডিউরেশন হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস সমস্ত টিচাররা শেষ করবেন। আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট টিচার কিন্তু রয়েছেন, এবং এই যে কোর্সটা এটার ভ্যালিডিটি রয়েছে 1 বছর। ঠিক আছে, 1 বছর পর্যন্ত তুমি কিন্তু এই কোর্সটার মধ্যে থাকা রেকর্ডেড ভিডিও পিডিএফ সমস্ত কিছুকে দেখতে পারবে। তো যারা যারা অ্যাডমিশন নেবে খুব তাড়াতাড়ি এই নাম্বারটাতে কিন্তু কল করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই যে নাম্বারটা রয়েছে 7003840858, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যাবতীয় যা কিছু জানার তোমাদের সব কিছু জেনে নাও। ঠিক আছে, অ্যাডমিশন খুব তাড়াতাড়ি শেষ হবে, সিট ভর্তি হয়ে গেলেই কিন্তু শেষ হয়ে যাবে অ্যাডমিশন প্রসেস। তো এখন অফারও চলছে, বিশেষ ডিসকাউন্টও চলছে, তাড়াতাড়ি এই নাম্বারে কল করে কিন্তু তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো বর্তমানে আমাদের এই যে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপের মধ্যে কি কি ক্লাস চলছে একটু দেখা যাক। দেখো, আমাদের বর্তমানে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে। ওকে, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ যেটা ইতিমধ্যে ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ যেটার ক্লাস শুরু হয়ে গেছে, প্রাইমারি টেট ফাউন্ডেশন, তার সাথে ক্লার্কশিপের ব্যাচ চলছে, এবং সংগ্রামী পুলিশ পরীক্ষা যেটা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং এসআইকে কেন্দ্র করে কিন্তু চলছে। ঠিক আছে, তার সাথে আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম ব্যাচ। তো তোমাদের যার যেটা দরকার, যে ব্যাচে ভর্তি হতে চাও, তার জন্য কিন্তু ওই আগের পেজে দেওয়া যে নাম্বারটা বা এখানেও দেওয়া রয়েছে দেখো হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কিন্তু কল করে নাও। ওকে, আচ্ছা, আর এই যে প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, এবং এটার 12 মাস ভ্যালিডিটি রয়েছে, পুরো 1 বছরের কোর্স। এবং গ্রাম পঞ্চায়েত, ক্লার্কশিপ, পুলিশ ব্যাচ এবং এএনএম জিএনএম এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডমিশন চলছে, ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ওকে, তো চলো এবার আজকের আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে কি, আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো বারবার পুলিশের পরীক্ষাতে এসছে, কোন সালে এসছে সেটাও তোমরা এই পাশে দেখতে পাবে। ঠিক আছে, বারবার যেগুলো রিপিট হয়েছে সেই ধরনের প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। ওকে, তো প্রথম প্রশ্ন, আচ্ছা, আর একটা কথা বলি, এই যে বললাম 25 কোয়েশ্চেন রয়েছে, এর মধ্যে কার কত স্কোর হচ্ছে শেষে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওকে, তো প্রথম প্রশ্ন দেখো আমাদের বলছে, নিম্নলিখিত বিভাগের মধ্যে কোনটি থেকে ভারত তার জিডিপির সব থেকে অধিক অংশ লাভ করে থাকে? এটা এসেছিল ডাব্লিউবিপি এসআই 2019-এ। তো চেষ্টা করো অ্যান্সার করার। অপশন এ বলছে নির্মাণ ক্ষেত্র, অপশন বি সেবা ক্ষেত্র, অপশন সি কৃষি ক্ষেত্র এবং অপশন ডি উৎপাদন ক্ষেত্র। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি সেবা ক্ষেত্র। ওকে, সেটা হবে অপশন বি সেবা ক্ষেত্র। চলো একটু দেখে নেওয়া যাক এবার। দেখো, প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু তোমরা যে সেটা ডিটেলস যে আরো নতুন নতুন আলাদা আলাদা ইনফরমেশন সেগুলোকেও এই স্লাইডের মধ্যে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, তো দেখো, পরিষেবা ক্ষেত্র যাকে সেবা ক্ষেত্র বলা হয়, এটি 3টি ক্ষেত্র বিশিষ্ট অর্থনীতি 3য় স্তর। ওকে, তো পরিষেবা ক্ষেত্র থেকে মনে রাখবে আমাদের দেশের সব থেকে বেশি জিডিপি কিন্তু গেইন করছে। দেখো, উৎপাদনের পরিবর্তে এই ক্ষেত্রটি পরিষেবা রক্ষণাবেক্ষণ, মেরামত, প্রশিক্ষণ বা পরামর্শ প্রদানের মতো পরিষেবা দিয়ে থাকে। পরিষেবা ক্ষেত্রের কাজের উদাহরণগুলোর মধ্যে হচ্ছে কি কি, গৃহ নৈপুণ্য সংক্রান্ত কার্য, ঘরকন্যা, পর্যটন, চিকিৎসা, শুশ্রূষা, ওকে, সেবা শুশ্রূষা ইত্যাদি। সেবা ক্ষেত্রে মোট জিডিপি, ঠিক আছে, গ্রস ভ্যালু অ্যাডেড জিবি রয়েছে 53.66%, অর্থাৎ 137.51 লক্ষ কোটি টাকার অবদান রাখে। শিল্পক্ষেত্র 2য় স্থানে রয়েছে। ঠিক আছে, মনে রাখবে শিল্পক্ষেত্র রয়েছে কিন্তু 2 নম্বর স্থানে। আচ্ছা, এবং ভারতের জিডিপির প্রায় 31% অবদান করছে এই শিল্পক্ষেত্র। এবং পরিষেবা ক্ষেত্র বেশিরভাগ দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং কর্মসংস্থান, নিবেশ এবং জনসেবা কিন্তু প্রদান করছে। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। আমরা দেখতে পেলাম কি, সেবা ক্ষেত্র, অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখা যাক। ওকে, তো পরের প্রশ্ন দেখো, এটা ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2019 সালে এসেছিল। এখানে কি বলা হচ্ছে, লোকসভাতে জিরো আওয়ারে সর্বাধিক সময়কাল হলো কত? অ্যান্সার করার চেষ্টা করবে। জিরো আওয়ার বলতে কি বোঝায়? যে সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়, তাই তো? সেটাকেই আমরা জানি জিরো আওয়ার বলে। এটা একটা পলিটি থেকে প্রশ্ন, যেটা ছিল 2019 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 60 মিনিট। ওকে, অপশন এ 60 মিনিট হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন বলবে, বীরবলের আসল নাম কি ছিল? চলো অ্যান্সার করো, বীরবলের আসল নাম কি ছিল? বীরবলের সাথে আমরা সবাই পরিচিত, তিনি কিন্তু ধর্মের দিক থেকে হিন্দু ছিলেন। তো তার আসল নাম কি ছিল? ওকে, তো এটা সঠিক উত্তর কি হবে?
হবে কিন্তু অপশন এ মহেশ দাস। ওকে, অপশন এ মহেশ দাস, এটা ছিল তার জন্মসূত্রে প্রাপ্ত নাম। ওকে, জন্মসূত্রে প্রাপ্ত নাম ছিল মহেশ দাস। দেখো, বীরবলের জন্মসূত্রে নাম ছিল মহেশ দাস। 1528 থেকে 1586 মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম তিনি সভাসদ ছিলেন। ওকে, এটাও মনে রাখবে, মোগল সম্রাট আকবরের দরবারে কিন্তু তিনি থাকতেন। ওকে, আকবরের দরবারের অন্যতম সভাসদ তিনি ছিলেন। তার চাতুর্যের জন্য তিনি মূলত সকলের কাছে সুপরিচিত। তিনি ছিলেন খুব উপস্থিত বুদ্ধি সম্পন্ন কিন্তু ব্যক্তি। ওকে, তো চলো 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত কোন মৃত্তিকা। ওকে, ভূগোল থেকে একটা প্রশ্ন রয়েছে, খুবই ভালো প্রশ্ন। ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত কোন মৃত্তিকা। ওকে, তো এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন বি, রেগুর মৃত্তিকা। ওকে, মনে রাখবে এটা কি বলা হয়, কি এটা কি বলা হয় কালো মাটি। কালো মাটি, আবার এটা কি অনেক জায়গায় তুমি কৃষ্ণ মৃত্তিকা নামে পাবে। ওকে, কৃষ্ণ মৃত্তিকা। আরেকটা জিনিস মনে রাখবে, রেগুর মৃত্তিকাতে তুলা চাষ ভালো হয়। ওকে, তুলা চাষ ভালো হয়, তুলা চাষ ভালো হয়, এই জন্য এটাকে কটন সয়েল, ব্ল্যাক কটন সয়েল কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তুলা চাষ ভালো হয়। দেখো, এই যে রেগুর শব্দের অর্থ কি? দেখো দেখো রেগুর শব্দের অর্থ হলো তুলা, এবং তেলেগু শব্দ রেগুদা থেকে উদ্ভূত হয়েছে এই যে রেগুর মাটি বা রেগুর শব্দটা। এটা হচ্ছে কালো মাটি, কালো তুলা মাটি নামেও এটা পরিচিত, কারণ এই মাটিতে তুলো হলো প্রধান ফসল। ওকে, পেডোলজিস্ট অর্থাৎ যারা মৃত্তিকা নিয়ে গবেষণা করছে, পেডোলজিস্টদের মতে হাজার হাজার বছর আগে দাক্ষিণাত্য মালভূমিতে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের সময় বৃহৎ এক অঞ্চল জুড়ে লাভার ঘনীভূতকরণের জন্য এই যে কালো মাটি, এটার কিন্তু উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, দেখো এর মধ্যে পাওয়া যায় দাক্ষিণাত্যে লাভা মালভূমি এবং মালওয়ার মালভূমি গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গায় পাওয়া যায়। এবার দেখো আরো কয়েকটা অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে মনে রাখবে ভাঙর। ভাঙর কি? ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে। ওকে, প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। আর খাদর কি? নবীন পলিমাটিকে খাদর বলা হয়, নবীন পলিমাটিকে খাদার বলা হয়। এই যে খাদার, এটা হচ্ছে কি, এটা খুব উর্বর মৃত্তিকা, এটা মনে রাখবে, উর্বর। ওকে, এটা খুবই উর্বর। ওকে, আচ্ছা, আর রেগুর তো জানলাম। আর ভাবর হচ্ছে কি, দেখো এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে। দেখো, ইন্দো গাঙ্গীয় প্লাবন ভূমির বেশিরভাগ অংশে পাওয়া যায় এই মাটি, শিবালিক পর্বতের পাদদেশ বরাবর ইন্দো গাঙ্গীয় সমভূমির উত্তরতমে প্রসারিত। ওকে, এটি পলিমাটির একটি রূপ এবং এর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো ছিদ্রতা। এটা হচ্ছে ভাবর, সছিদ্র মৃত্তিকা, একটা সছিদ্র মৃত্তিকা। সছিদ্র হওয়ার জন্য জল, বাতাস এবং জৈব পদার্থ খুব সহজে কিন্তু এই মৃত্তিকার মধ্যে প্রবেশ করতে পারে। ওকে, আচ্ছা, তো এটা সঠিক উত্তর হবে ব্ল্যাক সয়েল, হচ্ছে রেগুর মাটি, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট যাওয়া যাক। আমাদের পরের প্রশ্ন, বলো হীরা শক্ত হওয়ার কারণ কি? হিরে যেটা খুবই শক্ত একটা বস্তু, সেই শক্ত হওয়ার কারণ কি? ওকে, অ্যান্সার করার চেষ্টা করবে নিজেরা। হিরে শক্ত হওয়ার কারণ কি? তো দেখো, হিরে শক্ত হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে কি, দেখো সেখানে অপশন বি হবে কি সঠিক উত্তর তোমাদের সমস্ত। দেখো, 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভাল্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে কিন্তু আবদ্ধ থাকে। ওকে, তো এই যে কার্বন পরমাণুর সাথে প্রতিটি কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ থাকার জন্য কিন্তু হীরা প্রকৃতিতে এত শক্ত হয়। ঠিক আছে, দেখো হীরাতে প্রত্যেক কার্বন পরমাণু sp3 সংকরায়িত এবং সমযোজী বন্ধনের দ্বারা চতুস্তলিকভাবে বাকি 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত। যেহেতু পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা দৃঢ়ভাবে আবৃত থাকে, তাই হীরে কিন্তু একটা কঠিন পদার্থ। ওকে, আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট প্রশ্ন, আচ্ছা 5 নম্বরটা সম্ভবত পরে চলে গেছে, একটু সাজাতে গোলমাল হয়েছে। তো দেখো নেক্সট প্রশ্ন কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষাতে এটা কিন্তু বারবার আসে। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে চেষ্টা করো বলতে। সঠিক উত্তর হবে অপশন, এটা হচ্ছে ডি। ওকে, অপশন ডি, 13ই এপ্রিল 1919। ওকে, 13ই এপ্রিল 1919। আর এখান থেকে আরেকটা প্রশ্ন হয় কি, যেটা গুলি চালানোর নির্দেশকে দিয়েছিলেন তোমরা জানো, গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কে? ডায়ার। ওকে, দেখো 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, যা অমৃতসর হত্যাকাণ্ড নামে পরিচিত। ওকে, এটা ঘটেছিল কোথায়? অমৃতসরের মধ্যে। তো এটা এই জন্য এটাকে অমৃতসর হত্যাকাণ্ড বলা হচ্ছে। এই ঘটনা পাঞ্জাব প্রদেশে, বর্তমানে পাঞ্জাব রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে এটা ঘটেছিল কোথায়? পাঞ্জাবে। ওকে, মনে রাখবে এটা ঘটেছিল পাঞ্জাবে।
পাঞ্জাবের অমৃতসরে। দেখো অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা খোলা জায়গায় ব্রিটিশ সৈন্যবাহিনী বিশাল সংখ্যক নিরস্ত্র ভারতীয়দের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। ব্রিটিশ সেনানায়ক কমান্ডার দেখো জেনারেল ডায়ারের নির্দেশে, এই নামটা ভালো করে মনে রাখবে, কার নির্দেশে গুলি চালানো হয়েছিল? জেনারেল ডায়ারের নির্দেশে ঘটা এই হত্যালীলাকে কয়েক শত মানুষ নিহত হয় এবং আরো কয়েক শত মানুষ আহত হয়েছিল। এবং রবীন্দ্রনাথ, আমরা জানি কি রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের জন্য তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তাই তো? রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নাইট উপাধি ত্যাগ করেন, ঠিক আছে। ঘটনাটা ঘটেছিল 13 এপ্রিল 1919 সাল, পাঞ্জাবের অমৃতসরে। চলো নেক্সট দেখা যাক 7 নম্বর প্রশ্ন। বলো শিক্ষার অধিকার আইন, যেটা আরটিই এর পুরো কথা থেকে প্রশ্ন আসে অনেক সময়, মনে রাখবে। আরটিই হচ্ছে রাইট টু এডুকেশন, ওকে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন। এই যে আরটিই আইন অনুযায়ী স্কুলগুলোতে ভালো করে দেখবে কি জানতে চেয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কত হওয়া উচিত। ওকে, উচ্চ প্রাথমিক, এটা এসেছিল WBPSI প্রিলিমস 2019 সালে। তো দেখো উচ্চ প্রাথমিক যখন বলবে তখন উত্তর হবে অপশন ডি। ওকে, অর্থাৎ 35 জন স্টুডেন্ট, ওকে, 35 স্টুডেন্টের জন্য একজন টিচার। যদি কোনো বিদ্যালয়ে 40 জন স্টুডেন্ট থাকে তাহলে সেই বিদ্যালয়ে 2 জন শিক্ষককে নিয়োগ করতে হবে। ওকে, কিন্তু যদি এখানে উচ্চ প্রাথমিকের জায়গায় যদি মনে রাখবে শুধুমাত্র প্রাথমিক কথার উল্লেখ থাকে, প্রাথমিক বিদ্যালয়ে এই অনুপাত কত হয়? প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট টিচার রেশিও হয় 30:1। ওকে, 30:1, অর্থাৎ 30 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষককে নিয়োগ করা হয়। ওকে, প্রাথমিক বললে 30:1, যদি উচ্চ প্রাথমিক বলে তাহলে হবে 35:1। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি 8 নম্বর প্রশ্ন। বলো মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, কোন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত, কোন বাঁধ কোন নদীর উপর অবস্থিত ইত্যাদি। তো এইগুলো কিন্তু একটু ভালো করে স্ট্যাটিক পার্টটা একটু ভালো করে কিন্তু দেখে রাখতে হবে তোমাদের। তো দেখো এটা WBPSI প্রিলিমস 2019 এসেছিল। উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের বেতোয়া নদী। ওকে, সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের বেতোয়া নদীতে। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো মাতাটিলা বাঁধ উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় অবস্থিত। এটি 1958 সালে বেতোয়া নদীর উপর নির্মিত হয়েছিল। এটি দেওগড় থেকে 93 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মাটির বাঁধটি প্রায় 35 মিটার উঁচু। ওকে, এটা মাটির বাঁধ যেটা প্রায় 35 মিটার উঁচু, রয়েছে কোথায়? উত্তরপ্রদেশের বেতোয়া নদীতে, ঠিক আছে। জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশের বেতোয়া নদীর মধ্যে থাকছে। দেখো পরবর্তী দেখো 9 নম্বর, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। বলো কোন পুরস্কার কোন খেলাতে দেওয়া হয় এবং কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্রোণাচার্য, দেখো এখান থেকে মনে রাখবো আমরা কি দ্রোণাচার্য সম্পর্কে আমরা জানি তিনি কে ছিলেন। তিনি মহাভারতের একজন চরিত্র। তিনি ছিলেন কি? তিনি ছিলেন পাণ্ডবদের গুরুদেব। ওকে, পাণ্ডবদের গুরুদেব ছিলেন তিনি। ওকে, অর্জুন ভীম এদের গুরুদেব ছিলেন তিনি। তো স্বাভাবিকভাবে গুরুদেবের কাজ কি হয়? শিক্ষা দেওয়া, ঠিক আছে, শিক্ষা দেওয়া, টিচ করা। তো দেখো দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? অপশন সি হবে সঠিক উত্তর, প্রশিক্ষকদের। ওকে, কোচ যাদেরকে আমরা বর্তমানে আধুনিক ভাষাতে কোচ বলি, ঠিক আছে। দেখো ক্রীড়া প্রশিক্ষণে দক্ষতার জন্য ভারত সরকার যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটির নামকরণ হয় দ্রোণের নাম অনুসারে। প্রায়শই যিনি দ্রোণাচার্য বা গুরু দ্রোণ নামে পরিচিত। তিনি ছিলেন প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি চরিত্র। দ্রোণাচার্য পুরস্কারে একটি পদক দেওয়া হয়, একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং 15 লক্ষ টাকা যেটা জীবনব্যাপী এবং 10 লক্ষ টাকা নিয়মিত কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, পুরস্কার হিসাবে। তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের বা কোচদের, খেলার কোচদের। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ন্যাটো। বর্তমানে ইউক্রেন রাশিয়া ইত্যাদি যুদ্ধ নিয়ে এই ন্যাটো কিন্তু খুব সরগরমে রয়েছে। তো এই যে ন্যাটো, এই ন্যাটোর সম্পূর্ণ নাম কি? ওকে, ন্যাটোর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার করার চেষ্টা করবে। ন্যাটোর সম্পূর্ণ নাম, তো দেখো ন্যাটোর সম্পূর্ণ নাম অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে, নর্থ
আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রেরিটি অর্গানাইজেশন, ঠিক আছে, ন্যাটো। এখানে দেশ কটা রয়েছে, কি কি দেশ রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেশ কটা রয়েছে এবং কি কি দেশ রয়েছে, দেখো উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটো, যাকে ইংরেজিতে বলা হয় নর্থ আটলান্টিক ট্রেরিটি অর্গানাইজেশন বা ন্যাটো, যেটা 1949 সালের 4ই এপ্রিল কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা একটা সামরিক সহযোগিতার জোট, অর্থাৎ ন্যাটোর মানে মূল মোটো কি, যে দেশগুলো ন্যাটোর অন্তর্ভুক্ত রয়েছে, সেই দেশগুলোর কোনো একটা দেশের সাথে অন্য দেশে যুদ্ধ লাগলে ন্যাটোর সৈন্যবাহিনী সে ইউজ করতে পারবে, অর্থাৎ ন্যাটো থাকা বাকি 7-8টা দেশ যারা থাকছে তারা কিন্তু তাদের সৈন্য পাঠিয়ে সেই দেশকে সহযোগিতা করতে পারবে, ঠিক আছে। এটা একটা সামরিক সহযোগিতা জোট। দেখো ন্যাটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে কিন্তু অঙ্গীকারবদ্ধ। ওকে, চলো নেক্সট দেখা যাক পরের প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্ন অ্যান্সার করবে, নিচের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক, ওকে, সার্কের সদস্য নয় কোনটা? চলো, সার্কের সদর দপ্তর কোথায়? ওকে, সার্কের সদর দপ্তর কোথায় এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। সার্কের সদর দপ্তর কোথায় এটা কমেন্ট করে জানাবে, এটা হোমওয়ার্ক দেওয়া হলো তোমাদের, ঠিক আছে। তো দেখো এখানে সঠিক উত্তর কি হবে, অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর সার্কের সদস্য নয় হচ্ছে মায়ানমার। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 1985 সালের 4ই ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 1987 সালের 16ই জানুয়ারি কাঠমান্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের 8টি সদস্য রাষ্ট্র রয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি। আচ্ছা, পরবর্তীতে দেখো 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, হুগলি জেলায়, ঠিক আছে। অপশন এ, হুগলি জেলাতে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। দেখো রাজা রামমোহন রায় বাংলার হুগলি জেলার রাধানগর গ্রামে 1772 সালের 22শে মে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা রামকান্ত রায় বৈষ্ণব ছিলেন, তার মা তারিণী ছিলেন শাক্ত পরিবারের মহিলা, ঠিক আছে। তার মা তারিণী ছিলেন শাক্ত পরিবারের, অর্থাৎ তার বাবা ছিলেন বৈষ্ণব ধর্মের এবং তার মা ছিলেন শাক্ত ধর্মের, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণ কি এটার? ঠিক আছে, অর্থাৎ সূর্যের আলো কেন আমাদের কি ধরনের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করছে সেগুলো আমরা জানি, সেটা একটা জিনিসকে সংশ্লেষ করে, তাই তো, সূর্যের আলো। তো দেখো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন বি। এটা অতিবেগুনি রশ্মি ইউভি রে কে শোষণ করে নেয় এবং সেটাকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। ওকে, এই যে ইউভি রে এটাকে শোষণ করে কি, আমাদের ত্বকের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে মেলানিন। ওকে, যেটার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন কিন্তু ইউভি রশ্মিকে শোষণ করে নেয়। এই মেলানিন ইউভি রশ্মিকে শোষণ করে, যে কারণে ত্বকের ক্যান্সার হওয়া বা স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমাদের কমে যায়। ওকে, এবং ত্বক আমাদের সূর্যের আলো থেকে ভিটামিন ডি সংশ্লেষ করে। এই যে মেলানিন, এটা থেকে মনে রাখবে এটা একটা রঞ্জক পদার্থ এবং এই মেলানিনের উপর আমাদের ত্বকের বর্ণ নির্ধারিত হয়। মেলানিন অতিরিক্ত থাকলে চামড়ার রং কালো হয়। ওকে, মেলানিনের পরিমাণ কম থাকলে তখন আমাদের চামড়ার রং ফর্সা বা সাদা হয়। ওকে, সাদা বা যেগুলোকে আমরা ফর্সা বলি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখা যাক। চলো এই প্রশ্নটা বলো, জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? এটা এসেছিল WBPSI প্রিলিমস 2019-এ। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? আমরা সবাই জানি জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার, জেলাটার নামটাও মনে রাখতে হবে, ঠিক আছে। জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারে তোরসা নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্যটা অবস্থিত। ওকে, তোরসা নদী তীরবর্তী অঞ্চলে। চলো নেক্সট 15 নম্বর দেখা যাক। দেখো 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ। ওকে, পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? ওকে, প্রশ্নটা বহুবার এসছে। দেখো WBPSI প্রিলিমস 2019-এর প্রশ্ন এটা। পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন?
তো অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা। সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, অপশন ডি, বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও হবে সঠিক উত্তর। দেখো, পানিপথ 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠা সাম্রাজ্যের পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও, ওরফে তাকে নানা সাহেব বলা হতো। ঠিক আছে, নানা সাহেব। বালাজি বাজিরাও ওরফে নানা সাহেব ছিলেন পেশোয়া প্রথম বাজিরাওয়ের ছেলে। ওকে, বালাজি বাজিরাও 1740 থেকে 1761 সাল পর্যন্ত পেশোয়া ছিলেন। ঠিক আছে, 1761 সালে 23শে জুন পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেখানে মারা যান। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে বালাজি বাজিরাও। চলো 16 নম্বর প্রশ্ন আমরা দেখব। নিচের কোনটি ভেক্টর রাশি? বলো, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি অর্থাৎ কি? তার মান থাকবে প্লাস দিক থাকবে, তাই তো? মান এবং দিক অর্থাৎ অভিমুখ উভয় থাকবে। বলো, নিচের কোনটা ভেক্টর রাশি? বল, ভর, ঘনত্ব নাকি জড়তা? কোনটা সঠিক উত্তর? তো মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ, ভেক্টর রাশি হচ্ছে বল। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, স্কেলার রাশি কোনগুলোকে বলবো? যে ভৌত রাশিগুলো শুধুই মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তারা স্কেলার রাশি। এবং যাদের মান এবং অভিমুখ দুই আছে তারা কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ছে। ঠিক আছে, একটি স্কেলার রাশির একটি মাত্র সংখ্যা এবং যথাযথ এককের দ্বারা সেটা চিহ্নিত হতে পারে, কিন্তু ভেক্টর রাশি সেটা একটি একক বিশিষ্ট সংখ্যা এবং তাদের অভিমুখ দ্বারা চিহ্নিত হতে পারে। যেহেতু এর মানও আছে, যে কারণে একক বিশিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করতে হচ্ছে এবং অভিমুখ থাকার জন্য তাকে অভিমুখ দ্বারা চিহ্নিত করা হচ্ছে। উদাহরণ কি? বিশেষ করে উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে ভর, আয়তন, ঘনত্ব, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, দূরত্ব, শক্তি, দ্রুতি ইত্যাদি। ওকে, আর ভেক্টর রাশি দেখো সরণ, বেগ, বল, যেটা আমরা অপশনে পেয়ে গেলাম। দেখো, সরণ, বেগ, বল, ওজন, টর্ক, ভরবেগ, ত্বরণ, বেগ ইত্যাদি, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। ওকে, তো চলো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে কিন্তু এই প্রশ্নটা হয়েছে আমাদের ফিজিক্সে। চলো 17 নম্বর প্রশ্ন। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? ওকে, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? অ্যান্সার করবে, পৃথিবীর শুষ্কতম মরুভূমি সঠিক উত্তর হবে অপশন ডি, সাহারা। ওকে, অপশন ডি, সাহারা। এটা এসেছিল WBP SI এর প্রিলিমস 2019-এ। দেখো, সাহারা মরুভূমি বিশ্বের উষ্ণ এবং অমেরু মরুভূমি এবং উত্তর আফ্রিকায় এটা অবস্থিত। এটি পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এবং উত্তরে ভূমধ্য সাগর থেকে দক্ষিণে সোহেল সাভানা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। ঠিক আছে, উত্তর আফ্রিকাতে কিন্তু আমাদের এই সাহারা মরুভূমিকে আমরা পাচ্ছি। চলো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন বলবে, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে সেটা কি? কোন কণা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সাহায্য করছে? অ্যান্সার করবে, সবাই জানি আমরা সালোক সংশ্লেষ উদ্ভিদের পাতার মধ্যে একটা পদার্থ থাকে, একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে, সেটাকে আমরা কি বলি? ক্লোরোফিল, তাই তো? ক্লোরোফিল। এই ক্লোরোফিল কণা হয় কি রঙের? সবুজ রঙের। এই ক্লোরোফিল কণা কি করে? সূর্যের আলো থেকে ফোটন কণাকে গ্রহণ করে এবং জল, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ইত্যাদির মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত করে এবং শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশন সি, ক্লোরোপ্লাস্ট। ওকে, অপশন সি, ক্লোরোপ্লাস্ট। দেখো, সালোক সংশ্লেষে ক্লোরোফিল পাতাকে সূর্যের আলোকে শক্তি ধারণ করতে সাহায্য করে। এই শক্তি কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে খাদ্য সংশ্লেষণে ব্যবহৃত হয়। যেহেতু খাদ্য সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, তাই একে সালোক সংশ্লেষ বলে। সালোক, দেখো, আলোক অর্থাৎ আলোকের উপস্থিতিতে ঘটছে। সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত জল যুক্ত সূর্যের আলো এখানে এবার বিক্রিয়া হয়ে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন নির্গত হচ্ছে। ঠিক আছে, এই যে কার্বোহাইড্রেট, এটা কি উদ্ভিদ খাদ্য হিসাবে কিন্তু গ্রহণ করছে। তো দেখো, তারপরে 19 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? ওকে, এই যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এদের কি বলা হয়? এদের বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও বলা হয়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফিকেশন নামক একটা প্রসেসে এরা কিন্তু কাজ করে। ঠিক আছে, তো এখানে বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাজেটোব্যাক্টর। এবার দেখো, নাইট্রিফাইং বা নাইট্রিফিকেশন জিনিসটা কি? এই যে অ্যাজেটোব্যাক্টর
এই ধরনের কয়েকটা ব্যাকটেরিয়া রয়েছে, ওকে, সিউডোমোনাস, এই ধরনের কয়েকটা ব্যাকটেরিয়া রয়েছে। তারা কি করে, পরিবেশ থেকে নাইট্রোজেনকে গ্রহণ করে এবং তারা মাটির মধ্যে নাইট্রেট যৌগ রূপে কিন্তু আবদ্ধ রাখে কোথায়, মাটিতে। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেনের স্টক করছে মাটির মধ্যে। এই যে সঞ্চয় করা নাইট্রোজেন যৌগরূপে সঞ্চয় করে রাখছে, সেভ করছে, সঞ্চয় করছে, এটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যারা নাইট্রোজেন ফিক্সিং করছে তাদের বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ওকে, যেমন অ্যাজিটোব্যাক্টর। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এর অপোজিট একটা কাজ হয়, সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা ডিনাইট্রিফাইং। ওকে, ডিনাইট্রিফাইং এটা কি, যখন এই মাটির মধ্যে অবস্থিত নাইট্রেটকে অ্যামোনিয়ার মাধ্যমে আবার নাইট্রোজেনে পরিণত করে পরিবেশে উন্মুক্ত করছে। ওকে, অর্থাৎ নাইট্রোজেন পরিবেশ থেকে মাটিতে আবদ্ধ হচ্ছে, আবার মাটি থেকে পরিবেশে ফিরে যাচ্ছে। এই যে আবদ্ধ হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন, এবং যে মাটি থেকে নাইট্রেট যৌগ আবার নাইট্রোজেন হয়ে পরিবেশে ফিরে যাওয়া, এটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ওকে, যেমন ডিনাইট্রিফাইং এর যদি ব্যাকটেরিয়া বলো তাহলে পাবে তোমার প্যারাকক্কাস পাবে, ওকে, প্যারাকক্কাস, থিওব্যাসিলাস ইত্যাদি, ওকে, থিওব্যাসিলাস ইত্যাদি ব্যাকটেরিয়া পাবো আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া রূপে। চলো নেক্সট দেখা যাক 20 নম্বর। বলো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? উপকূল রেখার কথা বলেছে, কিন্তু ভারতের উপকূল রেখা, সমগ্র ল্যান্ডের দৈর্ঘ্য কিন্তু বলেনি। তো দেখো এখানে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, 7516.6 কিলোমিটার। ওকে, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। দেখো উত্তর থেকে দক্ষিণে ভারত 3214 কিলোমিটার পরিমাপ করে চরম দ্রাঘিমাংশের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার। এই দুটো টার্মও কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে, এই দুটো টার্মকেও মনে রাখতে হবে তোমাদের। দেখো এই যে ভারতবর্ষ, সেটা উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ আমাদের দেশ ওপর থেকে নিচে, তার দৈর্ঘ্য হচ্ছে কত? 3214 কিমি। ওকে, 3214 কিমি। এবং পূর্ব থেকে পশ্চিমে তার দৈর্ঘ্য হচ্ছে 2933 কিমি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এটি প্রায় 15,200 কিলোমিটার স্থল সীমানা রয়েছে। মূল ভূখণ্ড লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা মোট 7516 কিলোমিটার। উপকূল রেখা যদি বলে সেটা হবে 7516 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তৃতি হচ্ছে 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তৃতি হচ্ছে 2933 কিলোমিটার। ওকে, চলো নেক্সট দেখা যাক আমাদের 21 নম্বর প্রশ্ন। ভারতের আয়কর, এই যে আয়কর, এটা কি ধরনের কর? ওকে, অপশন এ অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল কর, নাকি অপশন বি অপ্রত্যক্ষ এবং আনুপাতিক কর, অপশন সি প্রত্যক্ষ ও আনুপাতিক কর, নাকি অপশন ডি প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর? ওকে, এখানে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর। ওকে, প্রগতিশীল বলার কারণ, প্রত্যক্ষ কর আমরা সবাই জানি, প্রগতিশীল বলার কারণ হচ্ছে যে দরিদ্র মানুষ বা দেশের উন্নতি বা প্রগতির জন্য এই কর দ্বারা প্রাপ্ত অর্থকে কাজে লাগানো হয়। ওকে, অর্থকে কাজে লাগানো হয়, কি করা হয়? দেশের প্রগতির কাজে ব্যবহার করা হচ্ছে। দেখো আয়কর হলো প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ ট্যাক্সগুলি প্রগতিশীল, কারণ যারা বেশি উপার্জন করে না এমন আরো বেশি লোককে সহায়তা করা হয়, এবং একই সাথে যারা ভালো উপার্জন করেন তাদের কাছ থেকে সংস্থান জোগাড় করা সম্ভব। এটি তাদের প্রগতিশীল করে তোলে। এটি বার্ষিক আয় বা সরাসরি সরকারকে দেওয়া মুনাফার উপর আরোপিত কর। ঠিক আছে, যে কোনো ধরনের আয় উপার্জন প্রত্যেককেই আয়কর প্রদানের জন্য প্রত্যেকেই কিন্তু দায়বদ্ধ। এটা একটা প্রগতিশীল কর, কারণ কি দরিদ্রের চেয়ে ধনীদের উপর এই কর বেশি চাপায়, অর্থাৎ যার আয় বেশি তার আয়করও বেশি হবে। এটি করদাতার আয় বা সম্পদের উপর ভিত্তি করে এটি নিম্ন আয়ের পরিবারগুলোকে আশ্রয়, খাদ্য এবং পরিবহনের মতো বুনিয়াদি যে তোমার ব্যাপার সেগুলোকে প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 22 নম্বর প্রশ্ন। বলো কুঞ্জারানী দেবী, এই যে কুঞ্জারানী দেবী, এই নামটা জড়িত কিসের সাথে? কুঞ্জারানী দেবীর নামটা কিসের সাথে জড়িত? ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ভার উত্তোলন। ওকে, অপশন বি, ওয়েট লিফটার বা ভার উত্তোলন। দেখো নামিদাকাপম কুঞ্জারানী দেবী 48 কেজি বিভাগে ভারোত্তোলনে সবচেয়ে অলংকৃত ভারতীয় ক্রীড়াবিদ।
তিনি সিআরপিএফ এ কমান্ড্যান্ট পদে অধিষ্ঠিত ছিলেন এবং সিআরপিএফ এ ক্রীড়া দলের নোডাল অফিসার হিসাবেও কিন্তু তিনি কাজ করেছিলেন। 2014 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন এবং অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। চলো পরবর্তী, গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায়? ওকে, কোন ভিটামিন পাওয়া যায় গরুর দুধে? অপশন এ ভিটামিন বি, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি ভিটামিন সি। বলো, গরুর দুধে সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কি ক্যাসিন। তোমরা সবাই পড়েছো ক্যাসিন। এই প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দেয় যে গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায় না। ওকে, যদি যায় না বলে তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি তখন। ঠিক আছে, ভিটামিন সি এগুলো টক জাতীয় ফলে পাওয়া যায়, টক টক জাতীয় ফলে পাওয়া যায়। তো গরুর দুধে কিন্তু এই যে ভিটামিন সি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, গরুর দুধে ভিটামিন বি পাওয়া যায়। চলো তার পরবর্তী আমাদের 24 নম্বর প্রশ্ন। বলো, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি সিমলা, অপশন সি ভোপাল, অপশন ডি লখনৌ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ দেরাদুন। ঠিক আছে, দেরাদুনে দেখো বন গবেষণা প্রতিষ্ঠান এফআরআই, ওকে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন, দেখো ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা পরিষদের একটি প্রতিষ্ঠান। এটি ভারতের বনায়ন গবেষণার ক্ষেত্রে একটি প্রধান প্রতিষ্ঠান। এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। 1991 সালে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন কর্তৃক একে একটি গণ্য বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। এটা দেরাদুনে অবস্থিত। নেক্সট দেখো, চলো 25 নম্বর এবং আমাদের আজকের লাস্ট প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? ওকে, কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? দেখো অপশন এ কুলম্ব, অপশন বি সিমেন, অপশন সি অ্যাংস্ট্রম, অপশন ডি ওহম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি অ্যাংস্ট্রম। ওকে, অ্যাংস্ট্রম দিয়ে আমাদের কিন্তু তড়িৎ পরিমাপ করা হয় না। ঠিক আছে, দেখো অ্যাংস্ট্রম হলো কি দৈর্ঘ্যের একক, যা খুব কম দূরত্ব, খুব ছোট্ট দূরত্ব পরিমাপ করতে কিন্তু এই অ্যাংস্ট্রমকে ব্যবহার করা হয়। এবং মহাজাগতিক দুটো বড় বস্তুর মধ্যে দূরত্ব পরিমাপ করতে কি ব্যবহার করা হয় আমরা জানি? পারসেক, তাই তো? পারসেক ব্যবহার করা হয়। এটা হচ্ছে বৃহত্তম বড় একক। ওকে, এবং অ্যাংস্ট্রম হচ্ছে ক্ষুদ্রতম একক। ওকে, ছোট একক, ক্ষুদ্র একক। ঠিক আছে, আচ্ছা এতদূর ছিল আমাদের আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, যেগুলো ডব্লিউবিপির বিভিন্ন পরীক্ষাতে এসছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, কমেন্ট করে জানাবে, এবং এরকম তোমরা সিরিজ আরো চাও কিনা, ঠিক আছে, সেটাও জানাবে। আর তোমাদের কার কত স্কোর হলো 25-এর মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, স্কোর আউট অফ 25 কার কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, লাস্ট আরেকবার বলে দিই, দেখো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, সংগ্রামী ব্যাচ, ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, এই সমস্ত কিছুর কম্বো ব্যাচ, যেখানে জিকে, গণিত, ইংরেজি, রিজনিং সমস্ত সাবজেক্ট ওয়াইজ টিচার দ্বারা কিন্তু পাবে তোমরা। ঠিক আছে, টিচার দ্বারা পাবে। তো যারা যারা অ্যাডমিশন নেবে এই নাম্বারটায় দ্রুত যোগাযোগ করে নেবে, 7003840858। ওকে, তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো, এবং যেটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে হোমওয়ার্কের উত্তরটাও অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। সবাইকে দ্য বেঙ্গল এক্সামের তরফ থেকে দ্য বেস্ট অফ লাক।